ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারসে ম্যাথামেটিক্স সাবজেক্টের 25-26 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করব। এর আগে আমরা 24-25 পাতা থেকে 8 দাগ অবধি অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে আমরা এই 25 পাতায় 12 দাগ থেকে 15 দাগ অবধি অঙ্কগুলো করব। তাহলে দেরি না করে ভিডিওগুলি শুরু করা যাক। এবার আমরা 12 দাগের কোশ্চেন আরম্ভ করব। 12 দাগের কোশ্চেন কি দিয়েছে? 12 দাগের কোশ্চেনে 12-এর 1 নম্বরটা কি বলেছে? 12-এর 1 নম্বরটা দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণটির রেডিয়ান এককে নির্ণয় করো। রেডিয়ান এককে নির্ণয় করতে হবে। তাহলে জিনিসটা কি দিয়েছে প্রথমে আগে আমরা যে কি দিয়েছে আমাকে বলেছে যে 12-এর এটা 1 নম্বর, এটা হচ্ছে আমার 12-এর 1 নম্বর, 1 নম্বর। এরকম আমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে দিয়েছে। বললাম এরকম একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি আর ডি, এটা একটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে পরপর 3টা কোণের অনুপাত আমাকে দিয়েছে। পরপর 3টা কোণ, যদি এ থেকে শুরু হয় তাহলে এ বি সি, বি থেকে শুরু হয় বি সি ডি, সি থেকে শুরু হয় সি ডি এ, এরকম পরপর 3টা কোণের আমাকে অনুপাতগুলো দিয়েছে। তাহলে প্রথমে আগে আমরা ধরে নেব যে ধরি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের মান হলো যেহেতু এখানে অনুপাতগুলো দিয়েছিল কিরকম 1:2:3, তাহলে 1:2:3 যেহেতু ছিল তার মানে প্রথমটা আগে ধরে নিলাম x ডিগ্রি, তারপরে এটা 2x ডিগ্রি, তারপরটা 3x ডিগ্রি, 3টা কোণ আমরা পরপর ধরে নিলাম। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এটা যদি x ডিগ্রি হয়, এই কোণটা যদি আমার x ডিগ্রি হয়, এই কোণটা হবে 2x ডিগ্রি, আর এই কোণটা হবে 3x ডিগ্রি, এই কোণটা হবে 3x ডিগ্রি। আর আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সম্পূরক হয়। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত
কোণদ্বয় বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। যেহেতু কোণদ্বয় পরস্পর সম্পূরক, তার মানে x ডিগ্রির সঙ্গে 3x ডিগ্রি যোগ করলে কি হবে? অতএব x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি সমান হয়ে যাচ্ছে কত? 180 ডিগ্রি। x ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে x এর মান। আর আমাকে চেয়েছিল কি? প্রথম আর তৃতীয় কোণটির রেডিয়ান এককে মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কোণ হচ্ছে x ডিগ্রি, তৃতীয় কোণ হচ্ছে কত? 3x ডিগ্রি। তাহলে অতএব প্রথম কোণটির রেডিয়ান এককে মান হলো x ডিগ্রি ছিল, তার মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4। আর যেহেতু রেডিয়ানে চেয়েছে এটা, তার জন্য আমরা একে রেডিয়ানে করতে গেলে কি করতে হবে? পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে পাই বাই 100 দ্বারা গুণ করে দিলাম। পাই বাই 100 দ্বারা গুণ করলে 180 সঙ্গে 180 কেটে গেল। তাহলে এটা হচ্ছে পাই বাই 4। এটা হলো প্রথম কোণটির রেডিয়ান এককে মান। একই রকম ভাবে তৃতীয় কোণটির রেডিয়ান এককে মান। তৃতীয় কোণটির রেডিয়ান এককে মান হলো, তৃতীয় কোণটির কত ছিল? 3x ডিগ্রি ছিল। তার মানে 3 ইন্টু x, x এর মান কত? 180 বাই 4। তাহলে ইন্টু, তাহলে কে রেডিয়ানে নিয়ে আসতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করব। 180 সঙ্গে 180 কেটে গেল। তাহলে 3 পাই বাই 4। এটা হয়ে গেল 1 নম্বর। 12-র 1 নম্বর হয়ে গেল। এবার আমরা 12-র 2 নম্বরটা দেখছি। 2 নম্বর কি দিয়েছে? 2 নম্বর দিয়েছে যে 2 নম্বর দিয়েছে কি দিয়েছে? x সমান a sec থিটা, y সমান b tan থিটা। যে y সমান b tan থিটা দিয়েছে। y সমান b tan থিটা হলে প্রমাণ করো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাকে দিয়েছে কি? দিয়েছে আমাকে x সমান a sec থিটা। x সমান a sec থিটা দিয়েছে। তাহলে x সমান a sec থিটা ছিল, যেহেতু x স্কয়ার বাই a স্কয়ার ছিল, তাহলে আমি এটাকে করতে পারি কি? x বাই a সমান sec থিটা। x বাই a আর x স্কয়ার বাই a স্কয়ার যেহেতু ছিল, তার জন্য এটাকে আমি উভয় পক্ষে যদি হোল স্কয়ার করি, x বাই a তার হোল স্কয়ার সমান sec স্কয়ার থিটা তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি কি? x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার সমান sec স্কয়ার থিটা। একই রকম ভাবে আবার দিয়েছিল কি? y সমান আমাকে দিয়েছে b tan থিটা। এটাকে আমি করতে পারি কি? y বাই b এপারে গুণ আকারে ছিল, এপারে নিয়ে এলাম ভাগ আকারে। y বাই b সমান tan থিটা। তাহলে উভয় পক্ষে যদি হোল স্কয়ার করি, তাহলে y বাই b তার হোল স্কয়ার সমান tan স্কয়ার থিটা
তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল, তাহলে 1 নম্বরে দেখো বাঁ দিকে রয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 2 নম্বরে বাঁ দিকে রয়েছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই। 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে বাঁ দিকে কী রয়েছে, বাঁ দিকে রয়েছে আমার সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস, তাহলে ডান দিকে এবার কী রয়েছে 2 নম্বরে ট্যান স্কোয়ার থিটা। আর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানি 1, এটা সমান 1 প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিত হয়ে গেল। এটা ছিল আমার 2 নম্বর। এবার আমাকে 3 নম্বরটা কি দিয়েছে, যে তিন নম্বর এখানে 3 নম্বর হবে না মনে হয়, জায়গা দেখি। এখানে লেখার চেষ্টা করছি 3 নম্বরটা। এবার 3 নম্বরটা কি দিয়েছে, 3 নম্বরটা দিয়েছে 9 3 নম্বর কি আছে 9 বাই সেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমাকে দিয়েছে, এটার মান আমাকে সংখ্যার মান আমাকে নির্ণয় করতে বলেছে, এর সংখ্যার মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দিয়েছে কি 9 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এর সংখ্যা আমাকে মান নির্ণয় করতে বলেছে। তাহলে 9 কোস 1 বাই কোসেক স্কোয়ার থিটা এটা আছে, তাহলে 1 বাই কোসেক স্কোয়ার থিটা 1 বাই কোসেক থিটা সমান কি হয়, 1 বাই কোসেক থিটা সমান হয় সাইন থিটা। তাহলে একে আমরা লিখতে পারবো 9, তাই টি স্কোয়ার ছিল তার মানে এটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারবো কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। আবার 9 মানে 9টা সাইন স্কোয়ার থিটা রয়েছে, তাহলে 9টা যেহেতু সাইন স্কোয়ার থিটা রয়েছে আমি একে লিখতে পারি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 4 কস স্কোয়ার থিটা ছিল, এবারে এটা রেখে দিলাম 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কোয়ার থিটা। 1 বাই সেক থিটা সমান কি, আবার কস থিটা জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 5 কস স্কোয়ার থিটা। আবার 5 সাইন স্কোয়ার থিটা এটা আছে, তাহলে এটা 5 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো 4টা সাইন স্কোয়ার, যে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা মানে এটা কত 4, এটা কত 4 প্লাস 5টা কস স্কোয়ার থিটা রয়েছে, তাহলে 5টা কস স্কোয়ার থিটা। আবার 5টা সাইন স্কোয়ার থিটা 5টা সাইন স্কোয়ার থিটা মানে 5
সাইন স্কোয়ার থিটা প্লাস একে 5 কস স্কোয়ার থিটা, 5 কস স্কোয়ার থিটা প্লাস 4, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা সমান 5 প্লাস 4 সমান 9। এই হলো 12 দাগের অঙ্ক। এবার আমরা 13 দাগের কোশ্চেন করব। 13 দাগের কোশ্চেনে কি দিয়েছে? 13 দাগের কোশ্চেনে বলেছে 13-র 1 নম্বর, এবার হচ্ছে 13-র 1 নম্বর। 13-র 1 নম্বর কি বলেছে? বলছে সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি দিয়েছে? আমাকে এখানে দিয়েছে একটা সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি দিয়েছে, কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, মানে একটা স্তম্ভ রয়েছে, একটা স্তম্ভ রয়েছে কিরকম? ধরে নাম এরকম একটা স্তম্ভ, যে এ বি একটা স্তম্ভ, যে এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি। তাহলে স্তম্ভের ধরলাম এই স্তম্ভটা, এর ছায়ার দৈর্ঘ্য ধরলাম যেটা, এটা বিসি হচ্ছে এর ছায়ার দৈর্ঘ্য, এ বি একটা স্তম্ভ, এর বিসি ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি বলেছে। ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি যখন তার উন্নতি হয়েছে, ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি যখন তার স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি হয়। তারপরে বলেছে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কি বলেছে? ছায়ার দৈর্ঘ্য এখানে 60 মিটার বাড়ছে, যে ছায়ার দৈর্ঘ্য যখন 60 মিটার এখানে বাড়ছে, ছায়ার দৈর্ঘ্যটা আবার বেড়ে যাচ্ছে। তাহলে বলছে এই কোণটা যখন 45 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য বেশি ছিল। এবার যে ছায়ার দৈর্ঘ্য যখন বাড়ছে, কত মিটার বাড়ছে? 60 মিটার। এই সিডি 60 মিটার দৈর্ঘ্য বাড়ছে, তখন হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা কত হচ্ছে? যে তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তোমার 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য তখন হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এটা বলেছে। তখন তাই বলছে যে এবি স্তম্ভটার উচ্চতাটা কত, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এটাই বলেছে এখানে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আগে আমরা ধরে নেব যে মনে করি এবি স্তম্ভটির উচ্চতা, এবি স্তম্ভটির উচ্চতা এক্স মিটার, এটা আমরা ধরলাম এক্স মিটার, এবি স্তম্ভের উচ্চতা এক্স মিটার, এটা আমরা ধরলাম যে এবি স্তম্ভটা হচ্ছে এক্স মিটার। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য বিসি,
এবং যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি, ছায়ার দৈর্ঘ্য বিডি। তো এবার আমাকে কি দিয়েছে যে কোণ বিসিএ এটা হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ বিডিএ এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আর আমাকে দিয়েছে এবং আমাকে দিয়েছে কি দিয়েছে যে সিডির দৈর্ঘ্যটা, ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, সিডিটা দিয়েছে 60 মিটার, এটা দিয়েছে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বলতে পারি কি tan 45 ডিগ্রি সমান লম্ব বাই কি হয়, ভূমি হয়। লম্ব হচ্ছে কত এখানে এবি, আর ভূমি হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এবি বাই বিসি সমান tan 45 ডিগ্রি মান কত হয় 1, তাহলে 1। তাহলে এখান থেকে বলতে পারি এবি সমান বিসি, এবি সমান হচ্ছে বিসি, এবি সমান বিসি। আবার এবির দৈর্ঘ্যটা কত ধরেছি, এক্স ধরেছি, তার মানে অতএব বিসির দৈর্ঘ্যটা তাহলে কত হয়ে গেল, বিসির দৈর্ঘ্যটা হয়ে গেল বিসি সমান এবি, তার মানে হচ্ছে কি বিসির দৈর্ঘ্যটা হয়ে গেল এক্স মিটার। যেহেতু আমি এবির দৈর্ঘ্যটা প্রথমে ধরেছিলাম এক্স, তার জন্য বিসির দৈর্ঘ্যটা হয়ে গেল কি এক্স মিটার। আবার বিডি সমান কি লিখতে পারি, আবার যে বিডির সমান লিখতে পারি বিসি প্লাস সিডি। বিসিটা কত, আমার বিসিটা রয়েছে এক্স প্লাস সিডিটা কত, সিডিটা 60, তাহলে এক্স প্লাস 60 মিটার, এক্স প্লাস 60 মিটার, এটা পেয়ে গেলাম। আবার সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি কি এবিডি, আবার সমকোণী ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে বলতে পারি যে tan 30 ডিগ্রি, কোণটা যেহেতু 30 ডিগ্রি tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিডি। তাহলে এবি কত, তোমার এবি দৈর্ঘ্য আমি এক্স পেয়েছি, তাহলে এবি বাই বিডি সমান tan 30, tan 30 এর মান কত 1/, tan 30 এর মান 1/√3, তাহলে 1/√3 এবি, এবি যেহেতু এক্স ধরেছিলাম এক্স ডিভাইডেড বাই বিডি ডিভাইডেড বাই বিডি। আবার বিডি দৈর্ঘ্য তো পেয়েছি, তাই এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি যে বিডি হয়েছে এক্স প্লাস 60 1/√3, তাহলে কোন কোণে গুণ করছি, তাহলে এক্স প্লাস 60 সমান হয়ে যাচ্ছে কত, তো √3x। তাহলে এক্সগুলোকে যদি আমি একদিকে নিয়ে আসি, তাহলে বলতেই পারি যে √3x মাইনাস এক্স সমান 60। তাহলে এখান থেকে x যদি কমন নিই, তাহলে কি হবে √3 - 1 সমান হবে 60। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে x সমান তাহলে কত 60 ডিভাইডেড বাই √3 - 1,
তাহলে x সমান আবার বার করতে হবে, উভয়কে কর্ণের যোগ করব, একে আমি গুণ করব √3 + 1 দিয়ে, আর √3 এখানে -1 আছে, তাহলে একে গুণ করব √3 + 1 দিয়ে, তাহলে নিচেরটা হয়ে যাবে কত √3 - 1 তার হোল স্কয়ার মানে 3 - 1, এটা হয়ে যাবে সাইড √3 + 1, তাহলে 3 থেকে 1 বাদ কত 2, তাহলে সাইড √3 + 1 ডিভাইডেড বাই 3 - 1 মানে 2, 2 1 কে 2, 30 × 60, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 30 √3 + 1, x এর মান পেয়ে গেলাম এত। তাহলে আমরা বলতেই পারি কি, অতএব স্তম্ভটির উচ্চতা স্তম্ভটির উচ্চতা 30 √3 + 1 মিটার, এটা হচ্ছে স্তম্ভটির উচ্চতা। তাহলে এই হলো 1 নম্বরের 13-র 1 নম্বরটা শেষ হলো। তাহলে এবার আমরা করব 13-র 2 নম্বরটা, একই রকম ভাবে 13-র 2 নম্বরটা আমরা করব। 13-র 2 নম্বরটা কি দিয়েছে, তেরোর 2 নম্বরটা কি দিয়েছে, বলছে একই সমতলে দুটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য h1 h2, একই স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য উচ্চতা h1 h2, h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতা স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, h2 স্তম্ভের গোড়া থেকে h1 স্তম্ভের গোড়া থেকে h2 চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তখন প্রমাণ করতে বলেছে h1 স্কয়ার সমান হচ্ছে 3h2 স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো কি দিয়েছে, যে একটা স্তম্ভ দিয়েছে, ধরে নিলাম যে এবি স্তম্ভ একটা, যে এই ধরে নিলাম যে এবি এটা একটা h1 স্তম্ভ, আর স্তম্ভের গোড়া থেকে বলেছো না h1 স্তম্ভের, তাহলে স্তম্ভের গোড়া থেকে অপর আর একটা স্তম্ভ রয়েছে, ধরলাম এই একটা স্তম্ভ যেটা ধরলাম h2, এটা ধরলাম যে সিডি। আমাকে বলেছিল যে h2 স্তম্ভের গোড়া থেকে h1 স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, তাহলে চূড়ার উন্নতি কোণ মানে নিচ থেকে উপরের দিকে, তাহলে দেখছে উন্নতি কোণ, এই চূড়ার উন্নতি কোণ এটা দিয়েছে কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবং h1 স্তম্ভের গোড়া থেকে h2 স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, এই হচ্ছে এই চূড়ার উন্নতি কোণ বলেছে, এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এই কোণটা দিয়েছে 45 ডিগ্রি। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে h1 স্কয়ার সমান 3h2 স্কয়ার। তাহলে আমাকে প্রথমে ধরে নেব যে মনে করি এবি স্তম্ভটির
উচ্চতা, এবি স্তম্ভটির উচ্চতা h1 এবং সিডি স্তম্ভটির উচ্চতা h2 একক। h2 একক, এখানে তোমরা লিখে দেবে একক। এটা আমরা ধরলাম। তাহলে প্রদত্ত দেওয়া রয়েছে কি, প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে কোণ ADB সমান 60 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ DBC দেওয়া আছে 45 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা আমাকে দেওয়া আছে। তাহলে যেহেতু এটা লম্ব ছিল, তাহলে সমকোণী ত্রিভুজ বলতে পারি, সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান লম্ব AB বাই ভূমি BD। tan 60 ডিগ্রি লম্ব AB বাই ভূমি, তাহলে AB ডিভাইডেড বাই BD সমান tan 60 ডিগ্রির মান কত, √3। AB এর মান কত ধরেছি, h1 ডিভাইডেড বাই BD সমান হচ্ছে √3। তাহলে এখান থেকে বলতে পারি BD সমান h1 বাই √3, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আবার সমকোণী ত্রিভুজ BCD এর ক্ষেত্রে, যে সমকোণী ত্রিভুজ BCD এর ক্ষেত্রে tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে CD বাই BD, লম্ব বাই ভূমি। তাহলে আমি বলতে পারি CD বাই BD সমান tan 45 ডিগ্রির মান কত, 1। তাহলে CD কত ধরেছি, h2, তাহলে h2 ডিভাইডেড বাই BD সমান হচ্ছে 1। তাহলে BD সমান হয়ে যাচ্ছে কত, h2। এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে আমরা 1 নম্বরেও কি পাচ্ছি, BDর দৈর্ঘ্য পাচ্ছি, 2 নম্বরেও BDর দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, সমান হবে। তাহলে লিখতে পারি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তাহলে 1 ও 2 থেকে যদি কি পেতে পারি, দুটোকে সমান হয়ে যেতে পারে। তাহলে h1, সরি এটাতে h1 হবে, যে h1 ডিভাইডেড বাই √3 সমান h2। তাহলে h1 সমান √3 h2 বলতে পারি। উভয় পক্ষে যেহেতু প্রমাণে ছিল কি স্কোয়ার করেছিল, তাহলে উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিচ্ছে। h1 স্কোয়ার সমান √3 h2 তার হোল স্কোয়ার। তাহলে অতএব h1 স্কোয়ার সমান √3 স্কোয়ার কত হয়ে যাবে, 3 h2 তার স্কোয়ার।
প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। চোদ্দোর এক নম্বরটা কি দিয়েছে? 14 নম্বরটা বলেছে যে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার বহির্ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর ওয়ান্ত ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য কত হবে? নলটির দৈর্ঘ্য কত হবে? তাহলে যদি আমার এরকম একটা চোঙাকৃতির নল হয়, চোঙাকৃতির নল, এই নলটার এই হচ্ছে আমার বহির্ব্যাসার্ধ আর একটা হচ্ছে আমার অন্তঃব্যাসার্ধ রয়েছে, তাহলে এই নলটার, তাহলে প্রথম আগে বহির্ব্যাসার্ধ যে আছে সেটা আমরা ধরে নেব, যে ধরি চোঙটির বহির্ব্যাসার্ধ R1, চোঙটির বহির্ব্যাসার্ধ R1, এটা আমরা প্রথম আগে ধরে নেব যে চোঙটির বহির্ব্যাসার্ধ R1। তারপরে আমরা ধরবো যে চোঙটির ওয়ান্ত ব্যাসার্ধ R1 5 সেন্টিমিটার আর চোঙটির ওয়ান্ত ব্যাসার্ধ, যে চোঙটির ওয়ান্ত ব্যাসার্ধ R2, চোঙটির ওয়ান্ত ব্যাসার্ধ R2 দিয়েছে কত? 4 সেন্টিমিটার, তাহলে এই 4 সেন্টিমিটার ওয়ান্ত ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, যে চোঙটির ওয়ান্ত ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এবার আমাকে চোঙটির কি বলেছেন? সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। চোঙটি আমাকে বলেছে কি, নলটির আমাকে কি বলেছে? নলটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে নলটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমাকে ধরে নেব আমরা, যে ধরি নলটির দৈর্ঘ্য সমান হচ্ছে 1 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, যে ধরি নলটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এবার নলটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব নলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে নলটির সমতলের ক্ষেত্রফল কি হবে? নলটির সমতলের ক্ষেত্রফল মানে কি, বক্রতল যে দুটো রয়েছে সেই বক্রতলের তল দুটির ক্ষেত্রফলের সাথে আমাকে প্রান্ত যে তল দুটো রয়েছে, এই যে প্রান্ত তলগুলো রয়েছে না, এই প্রান্ত তল দুটোর কি, এই প্রান্ত তলগুলোর তো ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বক্রতল দুটির ক্ষেত্রফল, বক্রতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। প্রান্ত তল দুটির ক্ষেত্রফল, প্রান্ত তল দুটির ক্ষেত্রফল দুটোকে আমাকে যোগ করতে হবে। বক্রতল মানে কি, এই যে পাশে যে তলগুলো রয়েছে, আমার এই পাশে দু সাইডে যে তলটা রয়েছে এটা বক্রতল হবে, এটা বক্রতল। তাহলে এই বক্রতল দুটির ক্ষেত্রফল বার করব। তাহলে বক্রতল দুটির ক্ষেত্রফল, একটা বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর h হয়। আর যেহেতু এখানে ফাঁপা রয়েছে তাহলে 2 পাই r1 প্লাস r2 হয়ে যাবে। এখানে 2 পাই r1 প্লাস r2h, 2 পাই নলটির দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য হচ্ছে h, এই ধরলাম দৈর্ঘ্য হচ্ছে h, তো 2 পাই r1 প্লাস r2h, 2 পাই rh মানে 2 পাই r1 প্লাস r2h। দুটো নলের ক্ষেত্রফল, তাহলে টু পাই r1 প্লাস r2h, এটা হয়ে গেল বক্রতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির। প্রান্ততল কি হচ্ছে? প্রান্ততল মানে কি, আমার এই তলগুলোর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। এটা মানে কি, বহির যে বাইরের যে ব্যাসার্ধ হচ্ছে, এই নিয়ে যে বাইরে যে একটা তল পেয়েছি, এই তল থেকে আমাকে ভিতরে ব্যাসার্ধ নিয়ে যে তলটা পেয়েছি,
এই তলটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, মানে এরকম একটা তল রয়েছে, আমাকে এই যে মাঝখানের তলগুলো, এই তলটার আমাকে ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। এই তলটার, তাহলে এই তলটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে, বাইরের তলটা থেকে এই ভিতরের তলটা আমাকে কি করতে হবে, বাইরে যে এই ব্যাসার্ধ থেকে যে তলটা পাচ্ছি আর এই ভিতরের ব্যাসার্ধ থেকে আর ভিতরের ব্যাসার্ধ থেকে যে তলটা পাচ্ছি সেই তলটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, 2 পাই, তাহলে এই ক্ষেত্রফল যদি বার করি তাহলে কি 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। আবার দেখতে পাচ্ছি কি, দেখো এখানে হচ্ছে 2 পাই h r1 প্লাস r2 প্লাস 2 পাই, এখানে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, একে লিখতে পারি r1 প্লাস r2 r1 মাইনাস r2। আবার দেখো এখানে 2 পাই, এখানেও 2 পাই রয়েছে, তাহলে দুটো থেকে 2 পাই কমন নিয়ে নিলাম, 2 পাই দুটো থেকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে আছে কি h ইন্টু r1 প্লাস r2 পড়ে আছে। এই 2 পাই, দেখো 2 পাই r1 প্লাস r2 দুটো দিক কমন নিয়ে নিয়েছি, r1 প্লাস r2, এখানেও r1 প্লাস r2 ছিল, কারণ 2 পাই r1 প্লাস r2টা কমন নিলাম, তাহলে r1 প্লাস r2 কমন নিলে এখানে পড়ে থাকছে কি h প্লাস 2 পাই r1 প্লাস r2 কমন নিয়েছিলাম, মানে r1 মাইনাস r2 এটা রয়েছে। তাহলে এখানে আমরা করতে পারছি কি যে 2 পাই r1 প্লাস r2, r1 এর মান পেয়েছি, r2 এর মান পেয়েছি, 2 পাই, পাইয়ের মান হচ্ছে কিন্তু 22/7, r1 কত ধরেছি 5, তাহলে 5 প্লাস r2 হচ্ছে কত 4, 5 প্লাস 4 ইন্টু h টা x ধরেছি, তাহলে x প্লাস r1 হচ্ছে কত 5 মাইনাস 4, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কত, এত বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্ষেত্রফল পেলাম। এটার সাথে আমাকে দিয়েছিল, কোশ্চেনে দিয়েছিল 1188 বর্গ সেন্টিমিটার দিয়েছিল, তাহলে শর্তানুসারে এই 2/22/7 ইন্টু 5 আর 4 যোগ করছি, এটা 9 ইন্টু 9 ইন্টু এক্স প্লাস কত, 5 থেকে 4 বাদ 1, তাহলে এক্স প্লাস 1, এটা সমানই হচ্ছে কত, এক্স প্লাস 1 এখান থেকে পেলাম, এটা সমানই হচ্ছে 1188, এটা আমাকে দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা যেহেতু এটা গুণ আকার আছে, এপারে নিয়ে গেলে কোনখানে গুণ করবে, তাহলে এক্স প্লাস 1 সমান 1188 গুণিত এই গুণ 7 ছিল, এপারে নিলাম 7 ডিভাইড বাই উপরে হচ্ছে 2, এখানে 2 গুণিত 22 গুণিত 9, কাটাকাটি করছি 11 দিয়া, 11 দুনা 22, 11 দিয়া 11 একে 11, তাহলে 11 একে 11, কাটাকাটি, তাহলে 11 একে 11, 0 8 11 88, আবার 2 দিয়ে 2 একে 2, 5 দুনা 10, 4 দুনা 8, 9 একে 9, 6 9 54, 2 একে 2, 3 দুনা 6, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি এখানে আমরা পেয়ে যাচ্ছি যে x প্লাস 1 সমান 3 7 21, x সমান 21 মাইনাস 1 সমান 20, তাহলে অতএব নলটির দৈর্ঘ্য, অতএব নলটির দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার, নলটির দৈর্ঘ্য হয়ে গেল 20 সেন্টিমিটার।
এবার হচ্ছে 14-র 2 দাগের কোশ্চেন। 14-র 2 দাগের কোশ্চেনটা তোমাদের টেক্সট বই থেকে করে দেওয়া দিয়েছে, টেক্সট বই থেকে দিয়েছে, তাই আমি আর এই কোশ্চেনটা করলাম না। এই কোশ্চেনটা আমি ছবি তোমাদেরকে দিয়ে দিলাম, যারা হয়তো করেনি তারা করে নেবে এখান থেকে। এই কোশ্চেনটা টেক্সট বইয়েরই কোশ্চেন, সহজ কোশ্চেন আছে এবং কোশ্চেনটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা করে রাখবে তোমরা। এই লাস্টটা হচ্ছে তার অ্যান্সার। এরপরে হচ্ছে 14-র 3 নম্বর কোশ্চেন। এই 3 নম্বর কোশ্চেনটাও শঙ্কু চ্যাপ্টার থেকে, লম্ববৃত্তাকার যে শঙ্কু চ্যাপ্টার রয়েছে সেই শঙ্কু চ্যাপ্টার থেকেও দিয়েছে। এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাও করে রাখবে। এই কোশ্চেনটার আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, আর নিজে আমি করলাম না, বইয়ের যেহেতু কোশ্চেন রয়েছে তাই তোমাদের করা রয়েছে কোশ্চেনটা, তাই আমি তোমাদেরকে আমি দ্বিতীয়বার করে দিচ্ছি না। এবার আমরা 15 দাগের কোশ্চেন আনসারগুলো দেখব। এই কোশ্চেনগুলোও তোমাদের বই থেকেই দিয়েছে, বইয়ের বাইরে না। এখানকার কোশ্চেনগুলো, এখানকার 15 দাগের কোশ্চেন 8 মার্কের আছে, 2টা কোশ্চেন করতে হবে, 4 মার্ক করে থাকে। এখান থেকে নম্বর 8-এ 8 পাওয়া যায়, তাই তোমরা এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা ভালো করে করে রাখবে। 15-র 1 নম্বরটা দিয়েছিল যে গড় নির্ণয় দিয়েছিল একটা, 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়, যেটা তোমাদের বই থেকেই রয়েছে। তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দিলাম। কিছুই না, একদম সহজ। শ্রেণীর সীমানা বার করবে, পরিসংখ্যা আর শ্রেণী মধ্যক বার করে গড় নির্ণয় করবে। গড় নির্ণয়ের যে সূত্র ছিল প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সামেশন অফ এফআই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই, এই থেকে এই সূত্রের সাহায্যে করে নেবে, সহজ কোশ্চেন আছে। একই রকমভাবে 2 নম্বরটাও, এটাও তোমাদের মধ্যমা নির্ণয় করতে দিয়েছে, যেটা তোমাদের বইয়ে উদাহরণ প্রয়োগ 25-এ করে দেওয়া আছে, সহজভাবে করে দেওয়া আছে, করে নেবে। আর কোশ্চেন যে 3 নম্বর অজাইব অঙ্কন, তা থেকে মধ্যমা নির্ণয়, এটাও তোমাদের বইয়ে মধ্যমা যে অজাইব অঙ্কন যে চ্যাপ্টারটা রয়েছে, প্রয়োগ 26 যেটা রয়েছে সেটাও করে দেওয়া আছে। আমি তার ছবিগুলো তোমাদের আপলোড করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে অঙ্ক। তাহলে মডিউল যে চ্যাপ্টার ছিল যে আমাদের 1, 25-26 পেজে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও যখনই আপলোড হবে, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তাহলে ভালো করে পড়বে, পড়াশোনা করে পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।